হ্যাঁ, এবারে আমি একটুখানি কতগুলো কথা বলি। দেখ, এবার একটুখানি মানে কনসাইনমেন্টের, এই কনসাইনমেন্ট বলছি যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং টুলের আস্তে আস্তে গভীরে যাওয়ার চেষ্টা করি। প্রথমত এখানে এই যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ব্রাঞ্চ অ্যাকাউন্ট, হায়ার পারচেজ অ্যাকাউন্ট, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট, এই যেগুলো দেখছিস না, এগুলোকে বলা হয় হচ্ছে স্পেশাল অ্যাকাউন্টিং স্পেশাল অ্যাকাউন্টিং এরিয়া। স্পেশাল অ্যাকাউন্টিং এরিয়া মানে কি, তোরা যখনই এই ধরনের অঙ্কগুলো করবি বা আমি তোদের করাবো, তখনই দেখতে পাবি যে আমরা যে সমস্ত মানে আমরা কি করি, আমরা মানে যে সমস্ত ব্যবসা গোয়িং কনসার্ন কনসেপ্ট, অর্থাৎ চলমান মুনাফাভোগী যে সমস্ত প্রতিষ্ঠানের কনসেপ্টের ওপর যে আমরা অঙ্ক করি, সেখানে দেখি সেটা চলমান ব্যবসা। সেই চলমান ব্যবসারই আমরা কি করি, বিভিন্ন অঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টিং করবার চেষ্টা করি। কিন্তু এখানে যে ব্যবসাগুলো দেখবি না, এই ব্যবসা বলছি, এখানে যে অঙ্কের হিসেবগুলো দেখবি, এগুলো একটাও চলমান মুনাফাভোগী প্রতিষ্ঠানের হিসেব নিকেশ তুই করবি না। আমি প্রথম আসি কনসাইনমেন্টে। কনসাইনমেন্ট মানে কি, কনসাইনমেন্টের বাংলা কথা হচ্ছে চালানি কারবার। চালানি কারবার গোয়িং কনসার্ন কনসেপ্ট না, কি একটু পরে আসছে। তার মানে গোয়িং কনসার্ন কনসেপ্ট কনসাইনমেন্ট নয়। তারপরে কি আছে, ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ব্রাঞ্চ অ্যাকাউন্ট কীরকম, যেমন ধর ব্রাঞ্চ অ্যাকাউন্টের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বাটা। বাটার একটা হেড অফিস আছে প্রতিটা শহরে, যেমন ধর আমাদের সোদপুর, আগরপাড়া, খড়দা, ওদিকে বেলঘড়িয়া, দমদম, সমস্ত জায়গায় একটা করে কিন্তু আউটলেট আছে। তাহলে এগুলো এক একটা ব্রাঞ্চ। তাহলে কি করে, হেড অফিস প্রত্যেকটা ব্রাঞ্চের হিসেব রাখছে। তাহলে এটা কি কোনো চলমান মুনাফাভোগী প্রতিষ্ঠানের কনসেপ্ট নয়। তাহলে ব্রাঞ্চ অ্যাকাউন্টও কিন্তু স্পেশাল অ্যাকাউন্টিং এরিয়া বলে এই জন্য বলা হচ্ছে। তারপরে কি বলছে, তারপরে বলছে হায়ার পারচেজ সিস্টেম। হায়ার পারচেজ সিস্টেম মানে কি, হায়ার মানে কি, হায়ার মানে হচ্ছে ভাড়া, পারচেজ মানে ক্রয়, তার মানে ভাড়া ক্রয় ব্যবস্থা। ভাড়া ক্রয় ব্যবস্থা কাকে বলে, ইনস্টলমেন্ট সিস্টেম আর হায়ার পারচেজ সিস্টেমের দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। হায়ার পারচেজ সিস্টেম মানে কি জানিস তো, ধর তুই একটা জিনিস কিনলি, কেনবার পর তুই একটা ইনিশিয়াল ডাউন পেমেন্ট করলি, তারপরে মান্থলি ইনস্টলমেন্টটা দিলি। হায়ার পারচেজ সিস্টেমের নিয়মটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সব টাকাটা পরিশোধ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রোপ্রাইটারশিপ সেলারের কাছেই থেকে যায়, তখন সেই সিস্টেম হচ্ছে হায়ার পারচেজ সিস্টেম। তাহলে এটাও কি গোয়িং কনসার্ন কনসেপ্ট নয়। তার মানে এটাও স্পেশাল অ্যাকাউন্টিং এরিয়া। 4 নাম্বারটা কি, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট মানে একই ছাদের নিচে ধর ডিপার্টমেন্ট, ইছাপুর রাইফেল ফ্যাক্টরি আছে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কি আছে, ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে আমরা দেখতে পাই একদিকে অ্যাকাউন্টস আছে আর একদিকে আছে হচ্ছে গিয়ে প্রোডাকশন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, তাহলে একই ছাদের তলায় দুটো ডিপার্টমেন্ট। তাহলে এটাও কি গোয়িং কনসার্ন কনসেপ্ট নয়। তাহলে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টও গোয়িং কনসার্ন কনসেপ্ট নয়। লাস্ট অফ অল আসছে কি, ইন্স্যুরেন্স ক্লেম। ইন্স্যুরেন্স ক্লেম মানে হচ্ছে কি, যে ধর আগুনে কোনো মাল পুড়ে গেছে, আগুনে কোনো মাল পুড়ে যাওয়ার পর সেটাকে আমরা সেই স্টকটা কতটা পুড়েছে সেইটাকে বার করে ইন্স্যুরেন্স ক্লেমের সাথে তুলনা করছি। আর আগুনে পুড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, প্রফিটে কতখানি তার এফেক্ট আছে সেটা করছি। এটাও কি গোয়িং কনসার্ন কনসেপ্ট নয়। তার মানে এগুলো সবই কি হচ্ছে, সব পার্শ্বস্থ ব্যবসার কনসেপ্ট। এই জন্যে এগুলোকে বলা হয় হচ্ছে স্পেশাল অ্যাকাউন্টিং এরিয়া। আজকে আমি কনসাইনমেন্ট সম্বন্ধে একটা ধারণা তৈরি করবার চেষ্টা করব। এর অনেক জার্নাল আছে, মানে প্রধানত আমাদের বেশিরভাগ লেজারই করতে হবে। তো লেজারটা করলেও আমাদের কি যেটা করতে হবে সেটা হচ্ছে জার্নালটা শিখতে হবে। যদি 10 মার্কের অঙ্ক আসে, তুই তাহলে ধরে নে তোকে দুটো অ্যাকাউন্ট তুলতেই দেবে। আর কেন, একটা অ্যাকাউন্ট হলে মোটামুটি 5 নাম্বার, 10 তাহলে 10 নাম্বার হচ্ছে দুটো। আর যদি 15 নাম্বার এসে যায় তাহলে সেক্ষেত্রে 4টে অ্যাকাউন্ট তো হতেই পারে, 5-6টাও হয়ে যেতে পারে। তো এইরকমভাবে আমাদের তৈরি হতে হবে। তো এবারে যেটা বলবা তাহলে হচ্ছে কনসাইনমেন্ট ব্যবসা কি, কনসাইনমেন্ট জিনিসটা কি। তাহলে কনসাইনমেন্ট আমি লিখলাম, কনসাইনমেন্ট, কনসাইনমেন্ট হচ্ছে কি, চালানি কারবার। কনসাইনমেন্ট মানে হচ্ছে চালানি কারবার। ব্যাপারটা কীরকম রয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধর একজন প্রডিউসার, এখানে একজন প্রডিউসার রয়েছে। এবার এর শর্ত হচ্ছে কি, যে প্রডিউসার আর প্রডিউসারের একজন এজেন্ট,
প্রডিউসারের একজন এজেন্ট। প্রথম এবং প্রধান শর্তই হচ্ছে যে প্রডিউসার আর এজেন্ট এরা দূরবর্তী স্থানে থাকবে। যদি প্রডিউসার কলকাতায় থাকে তাহলে এ ধর রয়েছে পাটনায়, তার মানে কলকাতা থেকে পাটনাকে তো নিয়ন্ত্রণ করা সেভাবে সম্ভব নয়। তার মানে কি করছে, প্রডিউসারকে এজেন্টের ওপর তাহলে নির্ভর করতে হচ্ছে। প্রডিউসার কি করছে, সে মাল তৈরি করে সম্পূর্ণ নিজের দায়িত্বে, কি বললাম, প্রডিউসার মাল তৈরি করে সম্পূর্ণ নিজের দায়িত্বে যদি এজেন্টকে মালটা পাঠায় এবং এজেন্টকে মালটা পাঠাবার পর সম্পূর্ণ নিজের দায়িত্বে মানে এখান থেকে তাহলে ধর এজেন্ট পাটনা স্টেশনে দাঁড়িয়ে আছে, তাহলে এজেন্ট এই যে পাটনা স্টেশনে দাঁড়িয়ে আছে, তাহলে এইখান থেকে এই যে খরচাগুলো হলো তাহলে সব খরচা প্রডিউসারকে বহন করতে হলো। এজেন্টের প্রথমে একটা কথা বলি, এজেন্টের এখানে স্বার্থটা কি, এজেন্ট মাল বেচে দেবে, তার বিনিময়ে কিছু কমিশন পাবে, এটাই হচ্ছে এজেন্টের আয়। তাহলে এজেন্ট শুধুমাত্র সামান্য কমিশনের বিনিময়ে কোনো খরচায় যাবে না। এবারে এজেন্টের ধর একটা গোডাউন আছে, তাহলে এবার পাটনায় পৌঁছলো, সব খরচা ওর, পাটনা থেকে গোডাউনে মালটা পৌঁছলো, সেখানেও সব খরচা কিন্তু আলটিমেটলি প্রডিউসারকেই পেমেন্ট করতে হবে। কী করে, আমি আসছি। গোডাউনে ঢুকলো, গোডাউনে ঢোকবার পর এবার ধর গোডাউনে গেলেই তো মাল বিক্রি হবে না, এবার সেক্ষেত্রে যদি এজেন্টের নিজের জায়গা থাকে তাহলে ভালো, যদি জায়গা না থাকে তাহলে গোডাউনের জন্যে রেন্ট দিতে হতে পারে। তারপর গোডাউনে ধর খুব মানে লুক্রেটিভ জিনিস, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে সেক্ষেত্রে ওয়াচম্যান রাখতে হতে পারে। তারপরে ইন্স্যুরেন্স করতে হতে পারে। তাহলে এই সমস্ত খরচা কোনোটাই কিন্তু এজেন্ট বহন করবে না, তার কারণ এজেন্ট তো সামান্য কিছু কমিশন পায়, এইসব বহন করতে গেলে কনসাইনমেন্ট ব্যবসা বলে কিছু থাকবেই না। তাহলে কি হবে, এবার আস্তে আস্তে করে এই গোডাউন থেকে মাল সেল করবে কি এজেন্ট, সেল করবার পর পুরো সেলের টাকাটা ইনিশিয়ালি তাহলে কে পাবে হচ্ছে এজেন্ট। এই সেলের টাকাটা পাওয়ার পর তারপরে এর সাথে যোগাযোগ হবে, এজেন্ট তখন প্রডিউসারকে বলবে আমি সব মাল বেচেছি, এই টাকার মাল বিক্রি হয়েছে। তখন কি হবে, প্রডিউসার তখন এজেন্টকে বলবে যে তোর কী কী খরচা হয়েছে বল, সেই খরচাগুলো ডকুমেন্টস অবশ্যই দিতে হবে, মুখোমুখি বললে তার হবে না, মুখে। তাহলে সেক্ষেত্রে কী করলো, সমস্ত খরচাপাতিগুলো দেখানোর পর সেলের যে টোটাল টাকা থেকে এই খরচাগুলো ডিডাক্ট করে দিয়ে তখন কি করবে, এজেন্টকে প্রডিউসার বলবে যে বাকি টাকা তুই আমাকে রেমিট কর, মানে পাঠিয়ে দে। এই হচ্ছে পুরো প্রসেস। তার মানে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে কনসাইনমেন্ট। কি বললাম, এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কনসাইনমেন্ট বা চালানি কারবার। এবার ঘটনা হচ্ছে কি, তাহলে আমি কি বললাম, এজেন্ট কমিশন পায়। কি বললাম, এজেন্ট কমিশন পায়। এই যে এজেন্ট কমিশন পায় বললাম, এখানে মানে এবার এখানে লিখলাম টাইপস অফ কমিশন। টাইপস অফ কমিশন বলতে গিয়ে প্রথম বললাম অর্ডিনারি কমিশন, দ্বিতীয় হচ্ছে ডেলিগেটেড কমিশন, নাম্বার 3 হচ্ছে স্পেশাল কমিশন। তাহলে আমরা যেটা দেখছি যে দেয়ার আর 3 টাইপস অফ কমিশন ফর কনসাইনমেন্ট। তার মানে কি হচ্ছে, প্রডিউসার কমিশনের বিনিময়ে এজেন্টকে মাল দিচ্ছে, তাহলে প্রডিউসার যে মালটা পাঠাচ্ছে তাহলে টোটাল যে গ্রস সেল, এই গ্রস সেলের ওপর যে কমিশনটা পায় এজেন্ট, সেটাকে বলা হয় অর্ডিনারি কমিশন। এবারে দেখ একটা কথা বলি, যে আজকে তো প্রডিউসার কলকাতায় বসে আছে, তার পক্ষে তো পাটনার পজিশান বোঝা সম্ভব নয়। এইবার ধর পাটনায় দেখা গেল 40% মাল এজেন্ট ধারে বেচে দিল, ধারে বেচার পর 40% মাল ধারে বেচলো, ধারে বেচার পর বললো যে 25% টাকা মানে তুলতে পেরেছি, 15% টাকা ঝাড় হয়ে গেল, মানে টাকা দিল না। তাহলে এই যে টাকা দিল না, তাহলে টাকা পেলো না,
হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো এজেন্টের কমিশনটা কমে যাবে, কিন্তু মূল চোটটা কে খাবে? প্রডিউসার। প্রডিউসার এই জায়গাটা বন্ধ করতে চায়। প্রডিউসার তখন কি বলছে যে আমি তোমাকে কি করব, ওই যে অর্ডিনারি কমিশন আছে, অর্ডিনারি কমিশনের বাইরে গিয়ে আরও একটা কমিশন দেবে, যে কমিশনটার নাম হচ্ছে ডেলকেডার কমিশন। যে কমিশনটা দিলে তুমি আর আমাকে বলার চেষ্টা করো না যে তুমি মালটা ধারে বেচেছো। আমরা এরকম অঙ্ক পাবো, এরকম পাবো যে এজেন্ট মালটা ধারে বেচেছে। জেনারেলি আমরা মানে যদি 10টা অঙ্ক দেখি, 10টা অঙ্কের মধ্যে 9টা অঙ্কই দেখব যে আমরা ইন দ্য বুকস অফ কনসাইনর করছি। তার কারণটা হচ্ছে যে যাবতীয় অ্যাক্টিভিটি সব কনসাইনারই পড়বে। কেন বলতো? সব দায় কনসাইনারি। তাহলে সেক্ষেত্রে কনসাইনর আমরা যে অঙ্কগুলো করবো সবই ইন দ্য বুকস অফ কনসাইনারি, সমস্ত অ্যাকাউন্ট বা জার্নাল সব কিছু করবো। তাহলে কনসাইনর কি হলো? যে কনসাইনিকে কি বললা? আচ্ছা, হিন্দিতে আমি একটা কথা বলি, এখানে প্রডিউসারকে বলা হয় কনসাইনর আর এজেন্টকে বলা হয় কনসাইনি। এটা বলতে ভুলে গেছিলাম যে তার মানে এই কনসাইনমেন্ট ব্যবসায় দুটো পক্ষ থাকে। একটা পক্ষ হচ্ছে কনসাইনর মানে যে প্রডিউসার, আর যে এজেন্ট সে হচ্ছে কনসাইনি। তাহলে এবারে কি হচ্ছে যে কনসাইনিকে এবারে কি হচ্ছে, এই ডেলকেডার কমিশন দিচ্ছে, তো এবার ধর 25% মাল কনসাইনি ধারে বেচলো, ও কিন্তু এন্ট্রিটা করবে ধারে নয়, ও কিন্তু ক্যাশের এন্ট্রি করবে ওর বইতে, মানে কনসাইনরের বইতে। কনসাইনর কী করবে? ও ধারে বেচলেও ক্যাশের এন্ট্রি করবে। কেন? যেহেতু ডেলকেডার কমিশন দিয়ে দিয়েছে তাই। মানে যদি 15% টাকা না দেয় তাহলে কনসাইনিকে নিজের পকেট থেকে টাকা বিয়ার করতে হবে। তখন প্রশ্ন উঠতে পারে কেন বিয়ার করবো? ভাই তুমি তো ডেলকেডার কমিশন নিয়ে নিয়েছো, তাই তোমাকে বিয়ার করতে হবে। তাহলে দিস ইজ কল্ড হচ্ছে ডেলকেডার কমিশন। হলো লাস্ট অফ অল হচ্ছে স্পেশাল কমিশন। স্পেশাল কমিশন মানে কি? যে কনসাইনিকে ধর মালটা পাঠানোর পর ওকে বলে দিবি যে তুই 100 টাকা করে মালটা বেচিস। বেচবার পর এবার যদি তুই এর চাইতে আরও বেশি দামে মাল বেচতে পারিস, মানে ধর কি করলো, ওর নিজের ক্ষমতা বলে 120 টাকায় বেচলো, তাহলে এক্সট্রা কত পেলো? 20 টাকা। এই 20 টাকা হচ্ছে তাহলে এক্সট্রা প্রাইস ও রিয়ালাইজ করলো কার কাছ থেকে? কাস্টমারের কাছ থেকে। এই এক্সট্রা প্রাইসের ওপর কনসাইনর কনসাইনিকে যে কমিশনটা দিয়ে থাকে সেটাকে বলা হয় হচ্ছে স্পেশাল কমিশন। তাহলে আমরা 3 ধরনের কমিশনের কথা জানলাম। ঠিক আছে? তাহলে এই অবধি একটা কনসেপ্ট। আবার দ্বিতীয় কনসেপ্ট পরের ভিডিওতে আসছে। বেশ।